সর্বস্ব হারিয়ে দিশেহারা রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের ব্যবসায়ীরা। ব্যাংক বন্ধ ছিল তো, মানুষের জমানো টাকা, ব্যাপারীকে জমানো টাকা সব এখানে গদি করে জমা ছিল, সব টাকা পড়া গেছে। মশলাপট্টিতে একটা দোকানে প্রায় ৬০-৭০ লক্ষ টাকার মাল থাকে, কিন্তু সবই শেষ, আপনারা সবই দেখতে পারতেছেন। দুপুরবেলা যে খাবে সেই কিন্তু এই অর্থ তাদের হাতে নেই। সরকার পক্ষের থেকে আমাদের হাত বাড়িয়ে দেন, তাইলে আমরা এখানে যারা ব্যবসায়ী আছি হয়তো ওইটার উপর ভর করে আমরা দাঁড়াতে পারবো। ক্ষয়ক্ষতির তালিকা করে প্রাথমিক সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের। দোকানে যাচ্ছি, যে দোকানের মালিককে জিজ্ঞাসা করতেছি, জিজ্ঞাসা করার প্রেক্ষিতে তারা বলতেছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা সেটা লিখে এখন জেলা প্রশাসনকে আমরা জানাবো। জেনারেটর থেকে আগুন লেগেছে ধারণা হলেও তদন্ত করেই উদ্ঘাটন হবে মূল ঘটনা। ঝড়ের পরে বিদ্যুৎ চলে যাওয়ার পরেই কিন্তু একটা জেনারেটর নাকি একটা দেওয়ার সাথে সাথে কিন্তু স্পার্কের মাধ্যমে আগুনটা ছড়িয়ে গিয়েছে এবং এখানে কিন্তু অনেক দাহ্য বস্তু ছিল, যার জন্য কিন্তু আগুনটা বেশ তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পবিত্র রমজান মাসে অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত নির্ধারণ, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট থাকলেও উদ্ভূত পরিস্থিতির জন্য লিবিয়ায় যেতে পারবেন না কোনো বাংলাদেশি, আপিল বিভাগের রায়। অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে রাজশাহীতে প্রতীকী কফিন মিছিল। এবার উপাচার্য সাবেক মেয়র সহ 10 জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি। বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির জন্য অভিযুক্ত হচ্ছেন শিক্ষক, রাজনৈতিক কারণে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না মন্তব্য শিক্ষাবিদদের। ইউজিসিকে মনিটরিং বাড়ানোর তাগিদ। এবং ইন্টারনেটের ব্যবহার বাড়ায় বাড়ছে পর্নো ওয়েবসাইটের সংখ্যা। সুস্থ বিনোদনের অভাবকে দুষছেন সমাজবিজ্ঞানীরা। সচেতনতার উপর জোর দিলেন প্রতিমন্ত্রী। গত রাতের টানা ৩ ঘন্টার আগুনে রুটিরুজির একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের ব্যবসায়ীরা। আগুন নিয়ন্ত্রণে এলেও অনিশ্চিত হয়ে পড়েছে শত শত ব্যবসায়ীর ভবিষ্যৎ। এ ঘটনায় গঠিত 4 সদস্যের তদন্ত কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। একটি দোকানের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন তারা। গতকাল সন্ধ্যাতেও যে জায়গাটি ছিল রোজগারের অবলম্বন, এখন তা শুধুই ধ্বংসাবশেষ। আগুনের ধ্বংসযজ্ঞের প্রাথমিক শোক কাটিয়ে সোমবার সকালে অনেকেই পুড়ে যাওয়া মালামাল ও অবকাঠামো সরানোর কাজ করেন। তবে সবার দুশ্চিন্তা ভবিষ্যৎ নিয়ে, কি করে সামাল দেবেন এই পরিস্থিতি। কোটি কোটি টাকা দাদন আছে বিভিন্ন মোকামে বাংলাদেশের, আমরা চাষিদেরকে টাকা দিয়ে আমরা তাদেরকে ফসল বলাই। শ্রমিক জড়িত আছে, কৃষক জড়িত আছে, ব্যাংক শ্রমিক, তারপরে মিন্তি, সবাই এই মার্কেটের সাথে জড়িত। সংশ্লিষ্টদের দাবি, শুধু স্থায়ী ব্যবসায়ীরাই নন, এর সাথে জড়িত অনেকেই অপূরণীয় ক্ষতির মুখে পড়েছেন। খাদ্য ও ব্যবসায়িক পণ্য এবং অন্যান্য মালামালের পাশাপাশি পড়েছে নগদ টাকাও। 186টা হলো আপনার সমিতির দোকান, কিন্তু একটা দোকানের উপরে 2টা করে রুম, এবং কি কোনো দোকান আছে 1টা-2টা করছে, মানে সবগুলোর মধ্যে আপনার টাকা পয়সা আছে, কোনোটা টাকা পয়সা ছাড়া নেই। মশলাপট্টিতে একটা দোকানে প্রায় ৬০-৭০ লক্ষ টাকার মাল থাকে, কিন্তু সবই শেষ, আপনারা সবই দেখতে পারতেছেন। মালিকদের নিজস্ব তহবিল ও ব্যক্তিগত পুনর্বাসন ছাড়াও ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে প্রাথমিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা এসে প্রতি দোকানে যাচ্ছি, যে দোকানের মালিককে জিজ্ঞাসা করতেছি, জিজ্ঞাসা করার প্রেক্ষিতে তারা বলতেছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা সেটা লিখে এখন জেলা প্রশাসনকে আমরা জানাবো। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের অধিকাংশ দোকান। এখন সেখানে চলছে ধ্বংসাবশেষ সরানোর কাজ। ব্যবসায়ীরা বলছেন তাদের স্থায়ী পুনর্বাসনের পাশাপাশি যাতে ব্যবসায়িক অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হয়। অস্থায়ী ভিত্তিতে আমাদেরকে আগে তাদেরকে বাঁচাইতে হবে। রাষ্ট্রীয় সংস্থা যদি আমাদেরকে কোনো সংস্থা যদি হেল্প করে, তাহলে আমরা সেই হেল্পটা নেব। এরপরে সমিতির তরফ থেকে আমরা চেষ্টা করব ঘরগুলো যাতে মানে কিভাবে পুনর্নির্মাণ করা যায় এ ব্যাপারে সমিতি থেকে আমরা যত রকম সাধ্যমতো আমরা চেষ্টা করব। এদিকে দমকল বাহিনী বলছে তদন্ত করেই মূল ঘটনা উদ্ঘাটন করা হবে। তবে তাদের ধারণা জেনারেটর থেকেই আগুনের সূত্রপাত। তো আমাদের তদন্ত কমিটি কাজ করছে। ঝড়ের পরে বিদ্যুৎ চলে যাওয়ার পরেই কিন্তু একটা জেনারেটর নাকি একটা দেওয়ার
সাথে সাথে কিন্তু স্পার্কের মাধ্যমে আগুনটা ছড়িয়ে গিয়েছে এবং এখানে কিন্তু অনেক দাহ্য বস্তু ছিল, যার জন্য কিন্তু আগুনটা বেশ তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে। রোববার রাতে কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে ভয়াবহ আগুনে পড়ে যায় প্রায় 200 দোকান। দমকল বাহিনীর 26টি ইউনিটের প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এদিকে কারওয়ান বাজারে অগ্নিকাণ্ডের সাথে বাজার উচ্ছেদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। দুপুরে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি কারওয়ান বাজার থেকে কাঁচা বাজার স্থানান্তরের বিষয়ে বলেন, 80% কাজের অগ্রগতি হয়েছে। ওদের সঙ্গে কথা হচ্ছে, 3টা মার্কেট হচ্ছে, অনেকে রাজি হচ্ছেন, যাবেন না। এর সঙ্গে আগুনের পরিকল্পনার সম্পর্ক কি? মানুষ আগুন ধরিয়ে দেয়? আমি তো শুনিনি। অনেক আলোচনা হয়েছে, অনেক অগ্রসর হয়েছে। আমার মনে হয় তো 75-80% প্রোগ্রেস হয়ে গেছে। অনেক প্রায় প্রত্যেকে রাজি হয়ে গেছেন, কিন্তু একটি জায়গা থেকে যদি কেউ যেতে হয় তাহলে তাদের অনেক সুবিধা অসুবিধা আছে, এগুলো শুনতে হবে আমাদেরকে। আমরা তো একেবারে কালকে পিটিয়ে তুলে দেওয়া এরকম কিছু আলোচনার মাধ্যমে হচ্ছে, এবং এটা শেষও হবে আলোচনার মাধ্যমে। পবিত্র রমজান মাসে অফিস সময়সূচি সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া রেলওয়ে সম্পত্তি আইন 2016 এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে সচিবালয়ে সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। এতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যরা যোগ দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। পবিত্র রমজান মাসে সরকারি এবং আধা সরকারি অফিসগুলোর সময়সূচি একটু পুনর্বিন্যাস করা হয়। 9টা 5টা অফিসটা 9টা থেকে 3:30 পর্যন্ত, এবারও তাই একইভাবে 9টা থেকে 3:30, মাঝখানে 1:15 থেকে 1:30 পর্যন্ত জোহরের নামাজের বিরতি দিয়ে, সেটা আজকে মন্ত্রিসভা অনুমোদন করেছে। কোনো ব্যক্তি রেলওয়ে সম্পত্তি চুরি করিলে বা অবৈধভাবে অর্জন করিলে বা দখল করিলে বা দখলে রাখিলে উহা একটি অপরাধ হইবে এবং তোর জন্য তিনি অনধিক 7 বছর সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট থাকার পরও যুদ্ধবিধ্বস্ত লিবিয়া যাওয়ার অনুমতি চেয়ে 74 বাংলাদেশির আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে তাদের কাছ থেকে নেওয়া অর্থ সুদ সহ 3 মাসের মধ্যে ফেরত দিতে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছেন আদালত। রায়ে আরও বলা হয়, বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট থাকলেও লিবিয়ার বিদ্যমান পরিস্থিতির কারণে কোনো বাংলাদেশি নতুন করে সে দেশে যেতে পারবেন না। গত বছরের শেষে নিরাপত্তার স্বার্থে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় ভ্রমণের উপর সতর্কতা জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়, যা বলবৎ আছে এখনো। তবে দেশটির পরিস্থিতির কিছুটা উন্নতি হলে সেদেশে 52,000 কর্মী পাঠানোর চাহিদাপত্র পায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে 4,000 বাংলাদেশি ভিসাও পান। তবে নিরাপত্তার স্বার্থে নতুন করে কর্মী পাঠানোর বিপক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে লিবিয়া যাওয়ার অনুমতি চেয়ে 74 জন ব্যক্তি উচ্চ আদালতের দ্বারস্থ হন। হাইকোর্ট শর্ত সাপেক্ষে তাদের লিবিয়া যাওয়ার অনুমতি দেওয়ার আদেশ দিলেও সর্বোচ্চ আদালত তা নাকচ করে দেন। বিশেষত এই কারণে তাদেরকে অ্যাসিস্ট্যান্স দেওয়া হচ্ছিল যে তাদের ব্যবসা বাণিজ্য লিবিয়াতে ছিল এবং তারা লিবিয়াতে কর্মরত ছিল। তাদের অবস্থান আর এখন যারা যেতে চাচ্ছে কাজের কথা বলে তাদের সঙ্গে অর্থাৎ অনেক ডিফারেন্স আছে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টে দেখা যায় সতর্কতা জারির পর লিবিয়া ফেরত প্রায় 70 জন বাংলাদেশি পুনরায় লিবিয়া গেছেন। বিষয়টি আদালতের নজরে আনার পরও উচ্চ আদালতের এই রায়ে অসন্তুষ্ট রিটকারীর আইনজীবী। 10 জন, 5 জন, 15 জন, 20 জন করে লোক যেতে দিচ্ছে। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এই লোকগুলো লিবিয়াতে আগে ছিল। তো এখন সরকারের দাবি হলো লিবিয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। যদি সেটা সত্য হয়ে থাকে তাহলে এই হাজার হাজার মানুষ যারা আগে লিবিয়াতে ছিল তাদেরকে আপনারা দিচ্ছেন, তাহলে তাদের কি সিকিউরিটির প্রয়োজন নাই? সেই প্রশ্নটা আসে না। একই সাথে এই 74 ব্যক্তির কাছ থেকে জমা রাখা টাকা 10% সুদসহ 3 মাসের মধ্যে ফেরত দিতে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোকে আদেশ দিয়েছেন উচ্চ আদালত। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। নৌমন্ত্রীর আশ্বাসে টানা 12 দিন পর পণ্যবাহী জাহাজ মালিকদের ধর্মঘট প্রত্যাহার। শ্রমিকদের জন্য নতুন করে মজুরি কাঠামো নির্ধারণের প্রতিশ্রুতি।
এবং ৭১-এ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জের শামসুদ্দিন সহ ৫ জনের রায় কাল। হত্যা, আটক, ধর্ষণ সহ ৭টি অভিযোগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে দেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৩ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশও করেন তারা। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতীকী কফিন মিছিল করেন শিক্ষক শিক্ষার্থীরা। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে একের পর এক কর্মসূচি। এর অংশ হিসেবে শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে বের করা হয় প্রতীকী কফিন মিছিল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। এর আগে ইংরেজি বিভাগের সামনে থেকে মনোমিছিল বের করেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে হত্যার ঘটনার বিচারের দাবিতে ৩ দিনের কর্মবিরতি পালন করছেন ইংরেজি বিভাগের শিক্ষক কর্মচারীরা। পরশুদিন স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটা স্মারকলিপি দেওয়ার কথা, আর ৪ তারিখ পর্যন্ত আমাদের রেগুলার কর্মবিরতি 11টা থেকে 12টা সেটা চলবে। আমরা প্রতিদিনই ছোট পরিসরে আমরা আন্দোলন চালিয়ে যাব। এদিকে শিক্ষক হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় না আনা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় সংস্কৃতি মনা শিক্ষকরাই বারবার এ ধরনের হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করা হয়। এই যে হত্যাকাণ্ডগুলো ঘটছে পরিকল্পিতভাবে করানো হচ্ছে এবং চিহ্নিত ব্যক্তিরাই করছেন। তো আমরা রাষ্ট্রের কাছে, সরকারের কাছে বারবার যে আবেদনটা করছি সেই আবেদনটাই করছি যে মৌলবাদকে সমূলে উৎপাটন করতে হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও একই কর্মসূচি পালন করেন শিক্ষকরা। পরে আয়োজিত সমাবেশে শিক্ষকদের নিরাপত্তার দাবি জানান তারা। এছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন হত্যার ঘটনার বিচারের দাবিও জানানো হয়। যদি আমাদের সরকার তাদেরকে ধরে শাস্তি দিয়ে এবং এটা যদি বন্ধ না করা পর্যন্ত আসলে আমরা বাংলাদেশের শুধু আমরা কেউই এখন আসলে শান্তিতে নেই। আসলে সংহতি প্রকাশ করে সোমবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এছাড়া বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকে। ফাহমিদা মুটুসি, সময় সংবাদ। একই দাবিতে কর্মবিরতি পালন সহ অবস্থান কর্মসূচি পালন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যরা। সকালে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে আয়োজিত সমাবেশে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান তারা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষকরা বলেন, গত 1.5 যুগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষককে জঙ্গি গোষ্ঠী হত্যা করলেও কোনো হত্যাকাণ্ডের বিচার হয়নি, যা দুর্ভাগ্যজনক। শিক্ষকদের সমাবেশ থেকে অবিলম্বে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নেওয়া না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সদস্যরা। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, গোটা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার সেখানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে আগামীকালকে 11টায়। আগামী পরশুদিন আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার জন্য এই শিক্ষক হত্যাকাণ্ডের প্রতিবাদে, বিচারের প্রতিবাদে, দ্রুত বিচারের দাবিতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সময় চেয়েছি স্মারকলিপি প্রদান করতে। অন্যদিকে রাজশাহী অঞ্চলের 10 জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে ইসলামিক লিবারেশন ফ্রন্ট ILF। দুপুরে নাটোর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর ডাকযোগে এই চিঠি আসে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজশাহীর সাবেক সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শিবলি নোমান সহ মোট 10 জনের নাম উল্লেখ করা হয়, যাদের হত্যা করা হবে বলে চিঠিতে বলা হয়েছে। এদিকে হত্যার হুমকিপ্রাপ্তদের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের নজর তাদের উপরে আছে। সহজ চলাচল, তাদের জীবনযাত্রা যাতে সহজভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে চলতে পারে, আমরা সেভাবে তাদের বাসার আশেপাশে বা বিভিন্ন জায়গায় আমাদের লোক নিয়োজিত রেখেছি। শিক্ষার সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক স্তর বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে ঘটছে একের পর এক যৌন হয়রানির ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রেই নিপীড়কের তালিকায় আসছে শিক্ষকের নাম। আর রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অনেক সময় শক্ত পদক্ষেপ নেয় না কর্তৃপক্ষ, এমন মত শিক্ষাবিদদেরই।
মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলছেন, পদক্ষেপ বলতে শুধু সাময়িক বহিষ্কারেই দায় এড়ানো যাবে না। অন্যদিকে নিপীড়নের ঘটনা রোধে ইউজিসির যেমন মনিটরিং বাড়ানো উচিত, তেমনি শিক্ষার্থীদেরও সচেতন হবার তাগিদ দিয়েছেন আইনজীবীরা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শুনতে যত লজ্জারই হোক না কেন, বাস্তবতা হলো এমন ঘটনা ঘটছেই, আর সে কারণেই এই আন্দোলন। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করার দায়িত্ব যে প্রক্টরের। সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ সেই প্রক্টরের বিরুদ্ধেই। রাজধানীর আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ঘটনার আগে গত মাসে রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমন খবর গণমাধ্যমে এসেছে। উচ্চ আদালতের নির্দেশে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি করার কথা থাকলেও বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে সেই কমিটির কার্যকারিতা সীমিত। শিক্ষাবিদরা বলছেন, কিছু ক্ষেত্রে কমিটি কার্যকর থাকলেও কাজের কাজ কিছুই হয় না। একজন শিক্ষকের বিরুদ্ধে স্টুডেন্টসদের কমপ্লেইন ছিল, কিন্তু যৌন হয়রানি যে সময় রিপোর্ট দেয়, এই ভাইস চ্যান্সেলর এটা খুলেন নাই, সিন্ডিকেটে নেন নাই, খোলা হয় নাই। ওই টিচারকে ছুটি দিয়ে, শিক্ষা ছুটি দিয়ে, উইথ পে অ্যান্ড এভরিথিং, হি ইজ গন আউটসাইড দ্য কান্ট্রি। হয়তোবা ওনার টিচারের একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশনও আছে, হয়তোবা নাই, কিন্তু ওনারা চান সব জিনিস কিভাবে আস্তে আস্তে করে, মানে বুঝছেন আপনি, সব কোনো গন্ডগোল না হয়। কেন উনি যেই শাস্তি দিতে যাবেন, মেবি এ সার্টেন গ্রুপ অফ টিচার্স উইল গো। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলছেন, মানবিক ও সামাজিক প্রয়োজনের তাগিদেই এসব অপরাধের বিচার হওয়া উচিত, আর ইউজিসিকেই তৎপর হতে বলছেন আইনজীবীরা। তাকে শুধু বরখাস্ত করা দিয়ে শেষ হওয়া উচিত না। দেশে প্রচলিত অন্যান্য যেসব আইন আছে, যে ফৌজদারি আইন আছে, সেখানেও তাকে সোপর্দ করা উচিত। না, আমার মনে হয় ইউজিসির আরো শক্ত ভূমিকা ধারণ করতে হবে। অনেকগুলা ইউনিভার্সিটি তারা এখনো কিন্তু কমিটি করে না, এবং সেখানে কিন্তু সচেতনতামূলক ক্লাস করাতে হবে। তার মতে, যৌন অপরাধের যত ঘটনার কথা আমরা জানতে পারি, অপরাধ ঘটে এর চেয়ে অনেক বেশি। এটা কিন্তু আন্দোলন আকারে নিতে হবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে ময়মনসিংহ ৩ আসনের বর্তমান সংসদ সদস্য মুজিবুর রহমান ফকিরের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সহকর্মী ও পরিবারের সদস্যরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। এরপর রাষ্ট্রপতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে একজন মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর দাফনের জন্য তার মরদেহ ময়মনসিংহে নিয়ে যান স্বজনরা। এদিকে ময়মনসিংহ ৩ আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর মুজিবুর রহমান ফকিরের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে জাতীয় সংসদে। আজ সংসদ অধিবেশনের শুরুতেই তার আত্মার শান্তি কামনা করে বক্তব্য দেন বিভিন্ন আসনের সংসদ সদস্যরা। সবশেষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মুজিবুর রহমানের মৃত্যুতে শুধু আওয়ামী লীগের নয়, জাতির জন্যই অপূরণীয় ক্ষতি। এরপর সংসদে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা। তিনি ইন্তেকাল করেছেন অসুস্থ অবস্থায়। হাসপাতালে তাকে নেওয়া হয়েছিল ময়মনসিংহে। ঢাকা আনার কথা ছিল, কিন্তু তিনি কিছুতে রাজি হননি। সেই ময়মনসিংহ যে হাসপাতালের অনেক প্রতিষ্ঠানগুলি নিজের হাতে করেছেন, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। এসএসসি ও সমমানের পরীক্ষা 2016 এর ফলাফল প্রকাশ করা হবে 11 মে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, ওই দিন সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হবে। 28,119টি শিক্ষা প্রতিষ্ঠানে 16,51,523 জন পরীক্ষার্থী এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 14 মার্চ এসএসসি পরীক্ষা শেষ হয়। চলতি বছর বিদেশে 8টি কেন্দ্রে 404 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার ফলাফলের এক কপি 11 মে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন শিক্ষামন্ত্রী। 71 মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের শামসুদ্দিন আহমেদ সহ 5 জনের রায় দেওয়া হবে আগামীকাল। সকালে বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের এদিন ধার্য করেন।
এর আগে গত 11 এপ্রিল বিচার কাজ শেষে রায় অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল। এই 5 জনের বিরুদ্ধে 71-এ হত্যা, আটক, ধর্ষণ ও নির্যাতনের 7টি অভিযোগ রয়েছে। আসামিদের মধ্যে শামসুদ্দিন ছাড়া ক্যাপ্টেন নাজির উদ্দিন আহমেদ, রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান, হাফিজ উদ্দিন ও আজহারুল ইসলাম পলাতক রয়েছে। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, রায় তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। কিলিং, লুটপাট, অগ্নিসংযোগ ইত্যাদির অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল। মোট 7টি অভিযোগ ছিল এবং ভিকটিম পরিবার, আই উইটনেসরা সাক্ষী দিয়েছে। আমরা বিশ্বাস করি আমরা এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি সন্দেহাতীতভাবে এবং আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড আমরা কামনা করছি। নৌমন্ত্রীর আশ্বাসে পণ্যবাহী সব জাহাজ মালিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দুপুর থেকে সচিবালয়ে নৌমন্ত্রীর সাথে বৈঠক চলে জাহাজ মালিকদের। পরে সংবাদ সম্মেলনে আজ থেকে নৌযান চালানোর সিদ্ধান্ত জানানো হয়। নৌযান শ্রমিকদের মজুরি কাঠামো নির্ধারণের জন্য শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত কমিটি যুক্তিযুক্তভাবে বিবেচনা করে মজুরি কাঠামো নির্ধারণ করবেন। মাননীয় নৌমন্ত্রী মহোদয়ের এই আশ্বাসের প্রেক্ষিতে বিসিভিওয়া এবং কোয়াবের নেতৃবৃন্দ নৌযান মালিকগণকে স্বাভাবিকভাবে নৌযান পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছে। এই সেক্টরে আরো কিছু সমস্যা আছে যা সমাধান করব। তাদের ওখানে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল সেটা তারা আহ্বান করেছে যে আমরা এই অচল অবস্থা নিরসন চাই এবং নিরসন করার জন্য আমরা সিদ্ধান্ত দিচ্ছি যে আপনারা এখন থেকে আপনারা জাহাজ চালাবেন। ছোটখাটো ভুল ত্রুটি শুধরে নিজেকে দারুণভাবে প্রস্তুত করে তুলছেন বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ। বিসিবির পেস বোলিং বিশেষজ্ঞ মাহবুব আলী জ্যাকি এখন মনোযোগী হয়ে উঠেছেন তাসকিনের বোলিংয়ে গতি বাড়াতে। বেশ আত্মবিশ্বাসী তাসকিন এখন নিয়মিতই ভিডিওতে ধারণ করা ছবি দেখে নিজের বোলিং আরও ধারালো করে তুলছেন। কেমন হচ্ছে ভিডিওতে তাসকিনের বোলিং অনুশীলন, সেই অজানা অদেখা দৃশ্যগুলোই উঠে এসেছে সময় সংবাদের ক্যামেরায়। গেল কদিন হলো এভাবেই ভিডিওতে ছবি ধারণ করে অনুশীলন করে যাচ্ছেন বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ। যেহেতু আইসিসি প্রশ্ন তুলেছে যে তাসকিনের কোনু শুধুমাত্র বাউন্সার ডেলিভারিতে 15 ডিগ্রির বেশি বেঁকে যায়, তাই ওই ডেলিভারি সংশোধনে একেবারে ছোট্ট রান আপ নিয়ে একের পর এক বল ছুড়ছেন ক্ষিপ্র গতিতে। অন্য পাশে পেস বোলিং বিশেষজ্ঞ মাহবুব আলী জ্যাকি তা ভিন্নভাবে ভিডিওতে ধারণ করেন। সমস্যার কতটুকু উন্নতি হয়েছে, আরো কি করতে হবে, বিস্তারিত সব বোলিং অ্যাকশন অনুশীলনে খুঁটিয়ে খুঁটিয়ে ধরিয়ে দেন জ্যাকি, আর তা দ্রুতই আয়ত্তে নিচ্ছেন তাসকিন। 4th সেশন আমি করতেছি। আই এম প্রিটি মাচ হ্যাপি। নট অনলি আমি হ্যাপি না, তাসকিনও হ্যাপি। তার ইমপ্রুভমেন্টটা সে দেখতেছে, সেই জন্য সে খুব ইন্টারেস্টেড যে সে আরো কাউ করবে। ভিডিও ফুটেজগুলোর মধ্যে অনেক পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি, যেটা বেটার। যেদিকে প্রবলেম বলা হয়েছিল সেই প্রবলেমগুলো দেখা যাচ্ছে না ভিডিওতে। অ্যাকশনে যে ত্রুটির কথা বলা হচ্ছে তা অনেকটাই শুধরে উঠছেন এই স্পিড স্টার, তাই দিন দিন আত্মবিশ্বাসী হয়ে উঠছেন তাসকিন, যার জন্য এই প্রশিক্ষক তাসকিনের গতি বৃদ্ধির দিকে গুরুত্ব দিচ্ছেন বেশি। স্পিড নিয়ে কাজ হচ্ছে। Taskin is all about speed. Taskin is not about the bowling. Or bowling, chucking, ওটা ঠিক করার জন্য is not. I'm not working with that one. এটাও ট্রু যে জোরের সাথে কম্প্রোমাইজ করব না, বিকজ অফ আমি মেইনলি ফাস্ট বোলার, সো আমার ক্ষেত্রে পেসটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু। ক্রিকেট ক্যানভাস তাসকিনের প্রাণের স্পন্দন, তাই অ্যাকশন শোধরানোর পাশাপাশি নিয়মিত প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলে যেতে চান এই স্পিড স্টার, কারণ লিগ শেষে যাবেন পরীক্ষাগারে। খেলে যে ফিলিংসটা পাওয়া যায় সেটা অন্য কিছুতে নাই, তো এজন্যই লিগটা খেলা। তো সেই সাথে সাথে বোলিং অ্যাকশন নিয়েও কাজ করতেছি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। তুমি আবার এসেছো? স্যার, আপনি একটু কনসিডার করলে আমার 100% মার্কসের রেকর্ডটা হয়ে যায়। 100% চাও? জি স্যার। আমার কাছে বারবার ফিরে এসে কোনো লাভ নেই। ফিরতে হলে রবিতে ফিরে যাও। যা রিচার্জ করবে যতবার করবে 100% বোনাস পাবে। আন্ডারস্ট্যান্ড? দোস আরো পাবি 9 টাকায় 1 জিবি ইন্টারনেট। আর যে কোনো অপারেটরের কথা বলবি 1 পয়সা পার সেকেন্ড আজীবন। ইন্টারনেট ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আপত্তিকর নানা ওয়েবসাইটের সংখ্যা। এসব ব্যবহার করছে শিশু কিশোর শিক্ষার্থীরা। এ কারণে সমাজে যৌন হয়রানি, ধর্ষণ সহ ঘটছে বিকৃত মানসিকতার নানা ঘটনা। সুস্থ বিনোদনের অভাব আর গণমাধ্যমে উপযোগী অনুষ্ঠান না থাকায় আসক্ত হচ্ছে তরুণরা, এমন মত সমাজবিজ্ঞানীদের। তবে এসব ওয়েবসাইট বন্ধে অভিভাবকদের সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম।
কৌতূহল মন আর সহজেই হাতের কাছে পাওয়ায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণরা পর্নো ওয়েবসাইটে আসক্ত হচ্ছেন। পরিসংখ্যানে দেখা যায় বিশ্বে 16 থেকে 19 বছর বয়সী 38% কিশোর ইন্টারনেটে আসক্ত, যার প্রভাব আছে বাংলাদেশেও। পর্নোগ্রাফির আসক্তি সামাজিক মূল্যবোধকেও প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। ঘটছে নৈতিক অবক্ষয়। বড় ভাইয়ের কাছ থেকে কিংবা বড় বোনের কাছ থেকে সবগুলো কিছু সাইটের ভিডিও নিয়ে আসে, তখন দেখা গেলো আমরা কোচিংয়ে গেলাম বা স্কুলে গেলাম, কলেজে গেলাম, তখন বলে আয় দেখবো। ছেলেরা আসলে জানার জন্য বা বোঝার জন্য বা দেখার জন্য গিয়েছে যে আসলে মানে সেই দিকটা কি। ওইসব সাইটে ঘোরার ফলে যেটা মেন্টালিতে যেটা থেকে যায়, ওইটা তো সবাই ভালো দেখুক আর খারাপ জিনিস দেখুক, যেটাই দেখে ওইটা প্রয়োগ করার চিন্তা ভাবনা করে। বেসরকারি এক গবেষণায় দেখা গেছে রাজধানীতে 77% শিশু কিশোর পর্নো ভিডিওতে আসক্ত। আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় বলছে পর্নোগ্রাফির আসক্তি মাদক আসক্তি চেয়েও ভয়ানক। তবে ক্ষতিকর প্রভাব নিয়ে আছে দুই সমাজবিজ্ঞানীর ভিন্ন মত। যখন পর্নোগ্রাফিও ছিল না তখনও রেপ হয়েছে। রেপের কারণ কিন্তু একেবারে ভিন্ন, বাট এটা মাঝে মাঝে সহায়তা করতে পারে। যখনই ওই তাকে উত্তেজনা তৈরি করা হবে, তার তো এটা রিলিজ করতে হবে, তখন সে এই সমস্ত আনঅ্যাকসেপ্টেবল পদগুলো নিতে পারে। রেপ তার একটা বহিঃপ্রকাশ হতেই পারে। তথ্যমতে বিশ্বে পর্নের ওয়েবসাইট আছে 450 কোটি, আর প্রতিদিন দেখা হয় গড়ে 3 ঘন্টা 16 মিনিট। পর্নো ছবি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসকে কেন্দ্র করে গড়ে উঠলেও নেতিবাচক প্রভাব পড়ছে উন্নয়নশীল দেশে। বিশ্বের বিভিন্ন দেশের মতো পর্নের ওয়েবসাইট বন্ধ করার মত এই প্রযুক্তিবিদের। গেটওয়েতে এই সাইটগুলো বন্ধ করে দেওয়াটা একেবারেই কঠিন কোনো কাজ না, কিন্তু রাষ্ট্র তো সেই দায়িত্ব পালন করছে না, রাষ্ট্র মনিটরিং করছে না। তবে অভিভাবকদের সচেতনতার পরামর্শ প্রতিমন্ত্রীর। ইতিমধ্যে আমরা কিন্তু ফেসবুক এবং গুগল এবং আমরা যে তাদের সঙ্গে কথা বলেছি পর্ন সাইটগুলোর ব্যাপারে, এবং এগুলো কিন্তু তারা যেটা বলেছে, তারা বলেছে যে আমরা কমপ্লেন করা মাত্র তারা এই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে গার্ডিয়ানরাও এই সমস্ত সাইট কিন্তু ব্লক করতে পারবে। তারা পর্নো আসক্তরা ধীরে ধীরে স্বাভাবিকতা হারিয়ে ফেলে এবং অনৈতিক পথে পা বাড়ায়। তাই ইন্টারনেটের নিরাপদ ব্যবহারের মাধ্যমে তরুণরা নিজেদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের উন্নয়নে অংশ নেবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি আর শোষণের কারণে বর্তমান রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় দেখতে চায় না সাধারণ মানুষ। আজ কারওয়ান বাজারে টিসিবি ভবনে যুব সংহতির সমাবেশে কথা বলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের। এ সময় তিনি আরো বলেন, ক্ষমতায় থাকার একমাত্র উৎস জনগণ। জনগণ মানবতার রাজনীতি চায়, কিন্তু বর্তমান রাজনীতি ব্যবসা কেন্দ্রিক হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। রাজনৈতিক অঙ্গনটা এখন খুব পরিষ্কার নয়, এবং দলের মধ্যে 4টা জাতীয় রাজনৈতিক দলের মধ্যে এখন 3টাতে যেতে গেছে। নির্বাচন সঠিক, সুন্দর, নিউট্রাল, সুষ্ঠু হলে কে আসবে বলা মুশকিল, নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা বলা মুশকিল। বাংলাদেশের রাজনৈতিক দলের এখন যে জাতীয় পার্টি ছাড়া এই আওয়ামী লীগ এবং বিএনপি যে কাজগুলি করেছে এতদিন, মানুষের তার জন্য রাজনীতিটাকে একটা পণ্য, একটা ব্যবসা হিসাবে মনে করছে। সাধারণ মানুষ এই রাজনীতি পছন্দ করছে না। টাঙ্গাইলের গোপালপুরে নিখিল চন্দ্রকে হত্যার ঘটনায় আটক 3 জনকে 2 মামলায় 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গ্রেপ্তার 3 জনকে আদালতে হাজির করে প্রত্যেকে 7 দিন করে রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে 2 মামলায় প্রত্যেকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত শনিবার দুপুরে গোপালপুরে ডুবাইল বাজারের দোকান থেকে বের করে নিখিল চন্দ্র জোয়ারদারকে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা এবং পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করে। পরে জড়িত সন্দেহে গোপালপুর পৌর জামায়াতের সেক্রেটারি বাদশা মিয়া, বিএনপি কর্মী ঝন্টু ও মধুপুরের মাদ্রাসা শিক্ষক আমিনুল ইসলামকে আটক করে পুলিশ। নারায়ণগঞ্জে 7 খুন মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরার পরবর্তী দিন ধার্য করা হয়েছে 9 মে। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ আদেশ দেন। এর আগে সকাল 9:30টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন ও বরখাস্ত হওয়া র্যাব কর্মকর্তা তারেক সাহিদ সহ 23 আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী SM ওয়াজেদ আলী জানান, আজ 10 জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। এর মধ্যে 7 জন সাক্ষী উপস্থিত হন। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। এর 3 দিন পর শীতলক্ষা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। সন্ধ্যার সময় আরো থাকছে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ফুটপাত থেকে বাংলাদেশি হকারদের উচ্ছেদ, প্রতিবাদে বিক্ষোভ।
RFL ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার 8টি ইউনিয়নের প্রার্থীরা। নিজ নিজ প্রতীক নিয়ে ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন তারা। তবে প্রতিশ্রুতির ফুলঝুরিতে নয়, সৎ ও যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানিয়েছেন ভোটাররা। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের দেলদুয়ারে বাড়ির আঙিনা থেকে শুরু করে চায়ের দোকান ও হাটবাজারে সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তবে দল নয়, যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানিয়েছেন ভোটাররা। যারা জনগণের পাশে থাকবে, ন্যায় বিচার করবে, এলাকার উন্নয়ন করবে, এরকম লোককে আমরা নির্বাচিত করতে চাই। আমাদের রাস্তাঘাটে কাজ করে দিতে পারবে, আমাদের উন্নয়ন করে দিতে পারবে, স্কুল কলেজ সব কিছু কাজ করে, এই ধরনের লোককে আমরা ভোট দেবো। কোনো বিপদ আপদে সর্বসময় পাই, ওনাকে আমরা ভোট দেবো। এদিকে আওয়ামী লীগ প্রার্থী ফুরফুরে মেজাজে থাকলেও আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর। আমার সকল কর্মী বাহিনী, অনেক কর্মী বাহিনীর বিরুদ্ধে হুমকি দামকি হচ্ছে। আমার কর্মী বাহিনী দানের শেষে কর্মী আমার পক্ষে কাজ করে যাচ্ছে এবং আমার বিশ্বাস শতভাগ নৌকা মার্কা ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। আমি আমার ইউনিয়নের সকল কর্মকাণ্ডকে একটি আধুনিক রূপরেখায় গড়ে তুলব বলে আমি বিশ্বাস করি। এই ধারাবাহিকতায় আমি জয় করব, সেই আশাবাদ আমার শতভাগ রয়েছে। সহিংসতা মুক্ত নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। নির্বাচনটি হবেই একেবারে সহিংসতা মুক্ত এবং আমরা ভোটাররা যাতে নির্বিঘ্নে নিরাপদে ভোট দিতে পারে, আমরা ইনশাল্লাহ সেই সকল ব্যবস্থা আমরা গ্রহণ করব। দেলদুয়ার উপজেলার 8টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 46 জন, সাধারণ সদস্য পদে 318 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 80 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ফুটপাত থেকে বাংলাদেশি হকারদের তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের নেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়। এদিকে উচ্ছেদের পর জ্যাকসন হাইটসে বিক্ষোভ করেছেন সেখানকার হকাররা। রোববার জ্যাকসন হাইটসের বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতির ব্যক্তিগত কার্যালয় ও এক বাংলাদেশি ব্যবসায়ীর মালিকানাধীন বাংলাদেশ প্লাজার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে বাংলাদেশি হকাররা। পুলিশ ফুটপাত থেকে তাদের ব্যবসা গুটিয়ে ফেলার নির্দেশ দেওয়ার পর বিক্ষোভ করে তারা। নিউ ইয়র্কের বিভিন্ন শ্রমিক অধিকার এবং মানবাধিকার সংগঠন এসব হতদরিদ্র প্রবাসী হকারদের পক্ষে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। গত সপ্তাহে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ব্যবসায়িক ক্ষতির অভিযোগ করায় পুলিশ হকারদের ব্যবসা গুটিয়ে নেওয়ার নির্দেশ দেয়। সকালবেলা 10টা এসে রাত 10টা পর্যন্ত কাম করে গাড়ি ঠেলে নিয়ে ইসলামিক আইটেম বিক্রি করি, তারা পুলিশে নিয়ে আমাদেরকে কেন উচ্ছেদ করলো, এটার জবাব দেবে আমরা চাই। আমরা একটা কমিউনিকেশন করি এবং মুসলিম পিপল আসে এবং তারা বিভিন্ন আইটেম পায়। আমরা চাই অতি সত্বর এটা বন্ধ হোক এবং আমাদের রাইট প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশ থেকে আসা বয়স্ক প্রবাসীরা জীবিকার তাগিদে ফুটপাতে বই, খেলনা সহ প্রয়োজনীয় ব্যবহারিক পণ্যের পসরা সাজিয়ে ব্যবসা করছিলেন। তবে নিউ ইয়র্কের বিভিন্ন শ্রমিক অধিকার এবং মানবাধিকার সংগঠন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় হকাররা আশা করছেন তারা আবার তাদের ব্যবসা শুরু করতে পারবেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক। হত্যার উদ্দেশ্যে মার্কিন সেনা সদস্যদের তালিকা প্রকাশ করেছে আইএস। অনলাইনে প্রকাশ করা এই তালিকায় তাদের নাম, ছবি ও ঠিকানা দেওয়া হয়েছে। আইএস হ্যাকাররা অনলাইনে 70 জন সেনা সদস্যের তথ্য প্রকাশ করেছে। আইএস সদস্যদের উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হয়েছে এদের যেখানেই পাওয়া যাবে হত্যা করতে হবে। দরকার হলে তাদের বাড়িতে গিয়ে শিরশ্ছেদ করে অথবা গুলি করে, নয়তো ছুরিকাঘাত করে কিংবা বোমা বিস্ফোরণ ঘটিয়ে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে সিরিয়ায় ড্রোন হামলা চালাচ্ছে বলে এদের হত্যা করা হবে। আইপিএলের খবর। প্লে অফে খেলার সমীকরণে টিকে থাকতে গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 8:30টায়। শেষ 5 ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতে পয়েন্ট টেবিলের 7ম স্থানে নেমে গেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স। ব্যাট হাতে একটি সেঞ্চুরি ও 350-তে 381 রান করে কোহলি দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেও দলের অন্য ক্রিকেটাররা ছন্দে নেই।
এখন পর্যন্ত খেলা 2 ম্যাচে মাত্র 1 রান করেছেন ক্রিস গেইল, যার জন্য শেষ ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষেও একাদশে ছিলেন না তিনি। তবে হারের হতাশা ভুলে কেকেআরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় আরসিবি। অন্যদিকে টানা 2 হারে শীর্ষস্থান হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 7 ম্যাচে 4 জয় নিয়ে টেবিলের 4র্থ স্থানে নেমে গেছে গৌতম গম্ভীরের দল। বাজে ফর্মের কারণে শেষ ম্যাচে একাদশে ছিলেন না সাকিব আল হাসান। 4 ম্যাচে 20 রান করার বিপরীতে সাকিব নিয়েছেন মাত্র 2 উইকেট। তবে এ ম্যাচে খেলার সম্ভাবনা আছে সাকিবের। সন্ধ্যার সময় রিপোর্ট যায় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সর্বস্ব হারিয়ে দিশেহারা রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের ব্যবসায়ীরা। ক্ষয়ক্ষতির তালিকা করে সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের। পবিত্র রমজান মাসে অফিস সময়সূচি সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত নির্ধারণ। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট থাকলেও উদ্ভূত পরিস্থিতির জন্য লিবিয়ায় যেতে পারবেন না কোনো বাংলাদেশি, আপিল বিভাগের রায়। অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে রাজশাহীতে প্রতীকী কফিন মিছিল। এবার উপাচার্য, সাবেক মেয়র সহ 10 জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি। এবং ইন্টারনেটের ব্যবহার বাড়ায় বাড়ছে পর্ন ওয়েবসাইটের সংখ্যা। সুস্থ বিনোদনের অভাবকে দুষছেন সমাজবিজ্ঞানীরা। সচেতনতার উপর জোর দিলেন প্রতিমন্ত্রী। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।